সম্মানিত দর্শকবৃন্দ, শুভ সন্ধ্যা। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজিত জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামে আজ ৪১তম আবৃত্তি সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাগাও প্রাণের সুপ্ত শক্তি এই আয়োজনটি বোধন আবৃত্তি পরিষদ সাধারণত মঞ্চে পরিবেশন করে থাকে। আমরা এই করোনাকালীন সময়ে অনলাইনে এই আয়োজনটি এনেছি আপনাদের সামনে, এবং আজ অনলাইনে এই আয়োজনটির তৃতীয় পর্ব। আর মূল গণনার জাগাও প্রাণ শিরোনামের গণনার ৪১তম পর্ব। এই মঞ্চে বোধন আবৃত্তি পরিষদের কর্মীরা বা আবৃত্তি শিল্পীরা, যারা নতুন আবৃত্তি শিল্পী হিসেবে মঞ্চে উঠতে আগ্রহী এবং কাজ করছে আবৃত্তি নিয়ে আন্তরিকভাবে, তাদেরকে মঞ্চে একক আবৃত্তি নিয়ে আসার সুযোগ করে দেওয়ার একটি প্ল্যাটফর্ম হচ্ছে জাগাও প্রাণের সুপ্ত শক্তি। পাশাপাশি সময়ের বিবর্তনে এই মঞ্চে আরো আলো ছড়াতে যুক্ত হয়েছেন বিভিন্ন সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের, বন্ধু সংগঠনের দায়িত্বশীল এবং স্ব ক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পীরাও এই মঞ্চে যুক্ত হয়েছেন নতুনদের সাথে অনুপ্রেরণা হিসেবে নতুনদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যুক্ত হয়েছেন। তো সেই হিসেবে আজকে আমরা আমাদের সাথে দুজন অতিথিকেও পেয়েছি, তাদেরকেও আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের সব সদস্যদের স্ক্রিনে আনছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজ জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের ৪১তম পর্বে বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে রয়েছে জাহিদুল ইসলাম, রয়েছে পিথুলা চৌধুরী, এবং আছে আফরোজা নিরু, এবং আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন আমন্ত্রিত শিল্পী হিসেবে স্বরকল্পন আবৃত্তি চক্র সদস্য আবৃত্তি শিল্পী পলি পারভিন, এবং মাদারীপুর থেকে ভৈরব আবৃত্তি ভূমি সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী ইমরান সাগর আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমরান ভাই, পলি আপা, আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের বোধনের সদস্য আবৃত্তি শিল্পী আফরোজা নিরু, আবৃত্তি শিল্পী পিথুলা চৌধুরী, আবৃত্তি শিল্পী জাহিদুল ইসলাম, সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি বা বলা উচিত, বোধন আবৃত্তি পরিষদ এই ২০২০ সাল, আমরা সবাই জানি ২০২০ সাল আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ আমরা অতিক্রম করছি, পালন করছি। যদিও বিশ্ব মহামারী সম্মুখীন, মহামারীতে বিশ্ব আতঙ্কিত, ক্ষতিগ্রস্ত, পীড়িত, তথাপি আমরা আমাদের সেই গৌরবের সময়টি কিন্তু আমরা পার করছি, আমাদের জাতির জনকের জন্ম শতবর্ষ আমরা পার করছি। এবং বোধন আবৃত্তি পরিষদ এবছরের প্রথমেই ঘোষণা করেছে সারা বছর ব্যাপী যত আয়োজন হবে বোধনের ব্যানারে বা বোধনের মঞ্চে, সব অনুষ্ঠানে আমরা আমাদের এই জাতির জনকের স্মৃতির প্রতি উৎসর্গ করব। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের ৪১তম পর্বটিও আমরা উৎসর্গ করছি আমাদের বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা এ পর্যায়ে আমাদের মূল অনুষ্ঠান আবৃত্তিতে চলে যাই। আমরা প্রত্যেকেই একটি আবৃত্তিময় সন্ধ্যা কাটাবো সে আশা ব্যক্ত করছি। প্রথমেই আমাদের বোধনের আবৃত্তি শিল্পী পিথুলা চৌধুরী। পিথুলা চৌধুরী, আমি একটু বলি প্রথমেই, পিথুলা চৌধুরী বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরীর কন্যা, এবং পিথুলা চৌধুরী বোধনের শিশু বিভাগের শিক্ষার্থী ছিল। সে এখন স্নাতক শ্রেণীতে পড়ে এবং সে নিয়মিত বোধনের বিভিন্ন মঞ্চে সে অনুষ্ঠান করছে।
তার আবৃত্তি পরিবেশন করছে। আমরা প্রথমেই পৃথুলার কাছে যাই। পৃথুলা, তোমার আবৃত্তি শুনি। আমি প্রথমেই আবৃত্তি করছি মাকে নিয়ে, কামিনী রায়ের লেখা কত ভালোবাসি। জড়ায় মায়ের গলা, শিশু কহে আসি, মা তোমারে কত ভালোবাসি। কত ভালোবাসো ধন, জননী সুধায়। এত বলি দুই হাত প্রসারি দেখায়। তুমি মা আমারে ভালোবাসো কতখানি? মা বলেন, মাপ তার আমি নাহি জানি, তবুও কতখানি বলো। যতখানি ধরে তোমার মায়ের বুকে, নহে তার পরে তার বাড়া ভালোবাসা পারি না বাসিতে। আমি পারি, বলে শিশু হাসিতে হাসিতে। ধন্যবাদ। পৃথুলা, আমরা তোমার কাছে আরো একটি আবৃত্তি শুনি। চমৎকার পরিবেশনা দিয়ে শুরু হলো। আমাদের পৃথুলা ছোটদের সাথে আবৃত্তি শিখতো, দেখতে দেখতে বড় হয়ে গেছে, এখন সে শিশুদোষ আবৃত্তি দিয়ে শুরু করলো। শুরুটা চমৎকার, ভালো হয়েছে। আমরা তোমার আরো একটি পরিবেশনা শুনি। আমি আরেকটি কবিতা পড়ছি, সুবোধ সরকারের লেখা, কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা। আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাতুড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি, আমি তোমার কৃষ্ণকলি, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চকে কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আঁতকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার মুখ খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি আমার সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি
গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছে আমি, 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 আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, আমি কৃষ্ণকলি মাহাতো, MA, PhD। ধন্যবাদ। বাহ, চমৎকার পৃথুলা, তোমার আবৃত্তির জন্য তোমাকেও সাধুবাদ জানাই। এবারে আমরা যার আবৃত্তি শুনবো, বোধনের একজন নিষ্ঠাবান কর্মী, খুবই নিভৃতচারী সে। মূলত সে সাংগঠনিক কাজে খুবই আন্তরিক এবং নিষ্ঠার সাথে সে সাংগঠনিক কাজগুলো সে করে থাকে, মঞ্চের নেপথ্যে থাকতে সবসময় সে ভালোবাসে। আমরা তাকে অনেকটা বলা চলে অনেকটা জোর করে তাকে আমরা আবৃত্তির মঞ্চে নিয়ে আসি। তো আবৃত্তি শিল্পী বা আবৃত্তি কর্মী যাই বলি না কেন, জাহিদুল ইসলাম আমাদের বোধনের একজন নিষ্ঠাবান সদস্য, তার পরিবেশনা আমরা শুনবো এ পর্যায়ে। জাহিদ। শুভ সন্ধ্যা। আমি আমার প্রথম নিবেদন অমলকান্তি কবিতাটি করছি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আমার দ্বিতীয় নিবেদন শুভ দাশগুপ্তের ভালোবাসা। আসলে ভালোবাসা বলে কিছু হয় না। ভালোবাসা একটা লোভনীয় খেলনার মতো, প্রয়োজন মতো মাঝে মধ্যে ধুলো ছেড়ে নিয়ে একটু আধটু সময় কাটানো, এই আর কি, বুঝলেন? আসলে ভালোবাসা বলে কিছু হয়ই না। ভালোবাসা শব্দটা মাঝে মধ্যে শীতের রোদ্দুরের মতো, শরতের মেঘের মতো, বিকেলের নেভা আলোর মতো মনের ভেতরে ঘনিয়ে তোলে একটা অচেনা মায়া। গাছের ছায়ার মতো শব্দটা কখনোই প্রাণবন্ত আশ্রয় হয় না, বুঝলেন? ভালোবাসি এই মন্ত্র যথাযথ ঝোপ বুঝে উচ্চারণে কোপ মারতে পারলে জীবন সুফলা হয়। সময় মতো ঠিকঠাক ব্যবহারে
শব্দটা এনে দেয় পার্থিব মহার্ঘ রসদ। ভালোবাসা ছায়া নয়, ভালোবাসা মায়া। বুঝলেন? এত সব তত্ত্বজ্ঞানে মগজ ঠাসা হলেও আমি কিন্তু আজও খুঁজছি। আজও আঙুল রক্তাক্ত করে গাছ, মাটি আর পাথর খুঁড়ছি। আজও মানুষের ছন্দিত হৃদস্পন্দনে কান রেখে বুঝতে চাইছি, তত্ত্ব কথাই সব নাকি আমার অনুভব। ভালোবাসা এই শব্দটিকে বিষের মতন পান করছি। আমার মৃত্যুর পর নষ্ট হয়ে যাওয়া শরীরটা যাতে সবুজে মিশে যায়, আর একটা অজানা অজানা নতুন গাছ পৃথিবীর বুকে নবজন্ম লাভ করে, সেই আমি চাই। সে গাছের নাম রেখো ভালোবাসা, সে গাছের নাম রেখো ভালোবাসা। বাহ, আসলেই নশ্বর পৃথিবীতে সবকিছুই নশ্বর। আমরা থাকবো না, কিন্তু ভালোবাসা রয়ে যাবে, এটাই সত্যি। এবং আমাদের বেঁচে থাকাটাও অর্থবহ হয়, বেঁচে থাকার অর্থ আমরা খুঁজে পাই এই ভালোবাসা থেকে। চমৎকার লেখা এবং তোমার চমৎকার পরিবেশনা। জাহিদ, এ পর্যায়ে আবৃত্তি করবে আবৃত্তি শিল্পী আফরোজা নিরু। নিরু প্রসঙ্গে কিছু যদি বলি, নিরু আমাদের বোধনের একজন সদস্য, সে নিয়মিত সদস্য। আবৃত্তি তার অসম্ভব ভালো লাগে, সেটা আমরা বুঝতে পারি তার আবৃত্তি পরিবেশন থেকেই। নিরু আবৃত্তি চর্চার পাশাপাশি সে চট্টগ্রাম বেতারে নিয়মিত সংবাদ পাঠক এবং চট্টগ্রাম টেলিভিশনেও সে নিয়মিত অনুষ্ঠানে আমরা তার মুখ দেখি, আবৃত্তি শুনি। এ পর্যায়ে আমরা আমাদের আফরোজা নিরু তার পরিবেশনা শুনব। ধন্যবাদ মনুর ভাই। আসলে জাগাও প্রাণের সুপ্ত শক্তি এই প্ল্যাটফর্মটা আমাদের বোধনের সদস্যদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্ল্যাটফর্ম। আমরা যখন থেকে বোধনে কাজ করি তখন থেকে একটা চেষ্টা ছিল সবসময় যে জাগাও প্রাণের সুপ্ত শক্তিতে আমাকে অংশ নিতে হবে, এবং সেটার জন্য আমাকে অবশ্যই সেই পরিমাণ চর্চা করে ওই মঞ্চে পৌঁছতে হবে। তো করোনাকালের জন্য সেই মঞ্চটা যদিও এখন অনলাইনে হচ্ছে, জগতের সবকিছুর মতো এটাও ভার্চুয়াল, তারপরও আমি মানে এটাকে কোনো অংশে ছোট করে দেখছি না, যে অনেকদিন পরে অনলাইনে পড়লেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিজেকে ঋদ্ধ করে এখানে সামনে আসতে। যাই হোক, আমি আজকে আমার কবিতাগুলোকে একটু ভাগ করেছি। আমি প্রথমেই পড়ব প্রকৃতি নিয়ে, এবং আমার প্রিয় কবি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করতে চাই। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা, জাগলো কে, নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রি গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানালা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ড রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই দিনের আলোয় শেষ খেয়া পার হলো।
পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে নিয়ে চুম্বন করুক, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। ধন্যবাদ। আমার দ্বিতীয় কবিতা আমি পড়ছি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ এবং নজরুল বাংলার দুই দিকপাল, তাই আমি মনে করি রবীন্দ্রনাথের পরপর নজরুলকে না রাখলেই নয়। আর নজরুল সাম্যের কবি, প্রতিবাদী কবি। আমি এখন পড়ব নজরুলের বারাঙ্গনা কবিতাটি। বারাঙ্গনা কবিতাটি মূলত নারীর জন্য লেখা। এই কবিতাটি আমার কাছে মনে হয় যে কোনো সময়ের জন্য সত্য। এখন আমাদের এই সমাজে নারীর প্রতি যেই বঞ্চনা, যে অবহেলা, যে অপমান এখনো বয়ে চলতে হচ্ছে, তার প্রতিবাদ হিসেবে আমি এই কবিতাটি পড়ছি। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি। আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নেবে দিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাঁদেরই ছেলে অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হল শুনি সত্যকাম, সে জারজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছি তাই বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী। তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গেলে, তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতাগো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের মাঝে হয়ে নিষ্কাম ব্রতী পুত্র কন্যা কামনা করিল, কয়জন সৎসতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে। সেরেফ পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা, তবুও গর্ব কত। শোনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। ধন্যবাদ। আমি বাহ, খুব সুন্দর। আচ্ছা নিধু, আমরা তোমার আরো একটি আবৃত্তি শুনি, তারপর আমরা আরো একটি আবৃত্তি শুনি। ঠিক আছে, তুমি আরো একটি তোমার আচ্ছা। কবিতা শোনা শুনি আমরা। ঠিক আছে মানিক ভাই, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আবৃত্তি করছি আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি। ছবি আমাদের দেশকে নিয়ে লেখা। আমাদের এই দেশ ছবির মতোই সুন্দর, তাই বাংলাদেশ এই শব্দটা বোধহয় ছবি শব্দেরই অন্যরূপ বলা যায়।
আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেসফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন ছবির মতো করে সাজানো হয়েছে এই দেশকে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গঘ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। বাহ, একেবারেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের আবৃত্তি শুনলাম। রবীন্দ্রনাথ দিয়ে শুরু, তারপর নজরুল এবং আবুখানা মুস্তফা কামালের কালজয়ী রচনা ছবি। আমরা এ পর্যায়ে অবশ্যই আবৃত্তি শুনতে উন্মুখ আমাদের বন্ধু সংগঠন ধৈবত আবৃত্তি ভূমি। কি অসাধারণ নাম, ধৈবত আবৃত্তি ভূমি। মাদারীপুর থেকে আবৃত্তি শিল্পী ইমরান সাগর। ইমরান ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনার সংক্ষিপ্ত শুভেচ্ছা বাণী আমরা শুনবো আর আবৃত্তি শুনবো। ইমরান ভাই। ধন্যবাদ মনিল ভাই। শুভেচ্ছা জানাচ্ছি বোধনকে। অনেক পুরনো সংগঠন, আবৃত্তির একটা বটবৃক্ষ বলা চলে, যে বটবৃক্ষে অনেক শির হয়েছে, যে বটবৃক্ষ ছায়া দেয়, যে বটবৃক্ষ মানুষের যত প্রয়োজন, সুখের প্রয়োজন, শান্তির প্রয়োজন, শ্রান্তির প্রয়োজন, সেই বটবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে বোধন আবৃত্তি পরিষদ। সেই সংগঠনে আজকে আবৃত্তি করতে পেরে কৃতজ্ঞতা বোধনের সকল সদস্যদের প্রতি, এ যাবৎকাল যারা ছিলেন সকলের প্রতি। আবৃত্তি শুনছিলাম সকলের, চমৎকার লাগছিল। অসাধারণ আবৃত্তি করলেন বোধনের সদস্যরা। আমি যে বিষয়ে আজকে আবৃত্তি করতে চাই সেটি হচ্ছে যে, আমাদের মাদারীপুরে জন্মগ্রহণ করেছে অমর কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। তার জন্মবার্ষিকী ছিল, জন্মদিন ছিল ৭ সেপ্টেম্বর। আমি সুনীলের কবিতা আজকে পড়ব। সুনীলের কবিতা দিয়ে শুরু করছি। খুব পরিচিত কবিতা সবই। প্রথমেই পড়ছি, যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোর এ বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখন স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম।
এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টির চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রেতা, গ্রামের অহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি আলো। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শটতঞ্চকের ছদ্মবেশে রাত্রির শিশিরেই কাঁপে ঘাস ফুল। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে একটি শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নেই নাকি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলো এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। নেই নাকি খেজুরের রসের ঘ্রাণ, এই শব্দটি মাদারীপুরের স্মৃতি থেকেই কবি লিখেছেন। মাদারীপুর খেজুর রসের জন্য বিখ্যাত। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। অসাধারণ প্রথম নিবেদন। আমরাও সাগর ভাই আপনার সাথে একমত, এবং আমরাও কবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন থেকে। আমরা শুনি আপনার আবৃত্তি শুনি। পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। অনেকেই পড়েন কবিতাটি, চেষ্টা করছে, ভুল ত্রুটি ধরা যাবে না, ভুল ত্রুটি হতে পারে, মার্জনা চেয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দাম বেশি। পাহাড়ের স্থানও নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টা কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক,
আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। পাহাড় চূড়ার পরে অসাধারণ, অসাধারণ। একটা আমি আসলে এই রেশ কাটতে চাই না। হ্যাঁ, ইমরান ভাই আপনার কাছে থাকতে চাই। আবৃত্তি শুনছি আমরা। আচ্ছা, আরো একটি বিখ্যাত কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় মানে হচ্ছে গল্পকার, কবিতার মধ্যে গল্প, অনেক গল্প খুঁজে পাওয়া যায়। আমার কেমন খুব আপনার পছন্দের। পরিবেশনা থেকে কেমন আপন আপন ঘ্রাণ পাচ্ছি আমরা আমি আপনাদের। গর্বিত যে তার জন্ম মাদারীপুরে হয়েছে, অনেক ভালোবাসার মানুষ। আহ, আমি কিরকম ভাবে বেঁচে আছি, সুনীল বাহ, গঙ্গোপাধ্যায়ের কবিতা। আরো আরো একটি চমৎকার কবিতা। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি সে এসে পুরোহিতে কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধে বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি এক দল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক। ঘামে ছিল না এমন গন্থক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট বড় বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাতে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবুও আক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি না। আমি সর্বস্ব বন্ধকে দিয়ে একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না এই বিশেষ কথাটা তোকে জানাবার, তবু ক্রমশই বেশি করে আসে শীত। রাত্রি এরকম জলতেষ্টার কখনো পেত না। রোজ অন্ধকার হাতটি টের পাই 3টে ইঁদুর। ইঁদুর না, মুশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরের সংস্কৃত শ্লোক? পাপ দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজাও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুই হাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। ধন্যবাদ সকলকে। মাইনুল ভাই বোধহয় আছেন। অসাধারণ। অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। একাধারে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুনছি আমরা।
এই অনুষ্ঠান অবশ্যই যারা দেখছেন তারা উপভোগ করছেন, আমাদের দর্শক শ্রোতা, প্রত্যেকটি অনুষ্ঠানের প্রাণী হচ্ছেন দর্শক। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শক বৃন্দদের যারা আমাদের এই অনুষ্ঠানটি এখন দেখছেন, এবং আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি তাদেরও যারা পরবর্তীতে আমাদের এই রেকর্ডেড অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও। আসলে অসংখ্য কমেন্টস আছে, আমি এই কমেন্টসে যাব, তবে আমাদের আরেকজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী পলি পারভিন আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে, তাকে স্বাগত জানাই। পলি পারভিন, তিনি স্বরকল্পন আবৃত্তি চক্রের জ্যেষ্ঠ সদস্যা এবং আবৃত্তি প্রশিক্ষণের সাথে যুক্ত আছেন। নজরুল ললিতকলা একাডেমিতে তিনি আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আছেন, পাশাপাশি আরো বিভিন্ন সংগঠন বা সংস্থার সাথে তিনি আবৃত্তি প্রশিক্ষণ নিয়েও কাজ করেন। তার এই কর্মতৎপরতা আবৃত্তিকে নিয়ে আরো বেগবান হোক। আমরা এবার যাচ্ছি আবৃত্তি শিল্পী পলি পারভিনের কাছে। পলি আপা। কৃতজ্ঞতা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রতি আমাকে জাগাও প্রাণের সুপ্ত শক্তি এই আয়োজনের সাথে যুক্ত করবার জন্য। যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত, কারণ 4 জনের আবৃত্তি শুনলাম এবং প্রাণে শক্তি অনুভব করছি। আমি চলে যাই আমার কবিতায়। পরপর 3টি কবিতা, 4টি কবিতা মূলত, তৃতীয় কবিতাটি আমি পরপর পড়ে যাব। পড়ছি প্রথমেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শব্দ শ্রমিক কবিতা। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি কবি নই, শব্দ শ্রমিক, শব্দের লাল হাতুড়ি পেটাই, ভুল বোধে ভুল চেতনায়, হৃদয়ের কালো পরিপাথরের মতো চূর্ণ ছেড়ে পড়া সে ভুলে পূর্ণ, রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরোধ করি পরাজয়, হাতুড়ি পেটাই চেতনা। ভাষা সৈনিক আমি, জানি শুধু যুদ্ধ, আমার সম্মুখে আলোর দরজা রুদ্ধ, তাই বারুদে সাজাই কোমল বর্ণমালা, তাই শব্দে শান্ত আণবিক বিষ জ্বালা, ধৈর্যকে যথা পেতে রোধ করি অবক্ষয়ের সংশয়, আমার হাতে শব্দ কাস্তে ছলছায়। ভাষার ঈশান চোখ মেলেছে দেখি চারপাশে ঘোর অসম জীবন, সভ্য পোশাকে পাশবিক বন, সমতার নামে ক্ষমতাকে করে রক্ত। আমি জানি কারা জীবনে ছড়ায় পুঁজ পোকা বিস্তপ্ত, জানি আমাদের কারা ধুতুরার খুলে অন্ধ করেছে অবেলায়, ছুঁড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায়। আমি সেই পোড়া ভিত ভেঙে জেগে উঠেছি জীবনে, আমি সেই কালো ঘোড়ার লাগাম ধরে আছি টেনে, বুকের ভাষাকে সাজিয়ে রঙের সজ্জায় আমি বুনে দেই শব্দ প্রেরণা মানুষের লঘুমজ্জায়। আমি কবি নই, শব্দ শ্রমিক, শব্দের লাল হাতুড়ি পেটাই, আমি শব্দ শ্রমিক। দ্বিতীয় নিবেদনে চলে যাচ্ছি। আমার দ্বিতীয় নিবেদন ফয়জুল আলম পাপ্পুর লেখা উজান এক। কি বললা? সুন্দর? সুন্দর না স্টাইল? তুমি শুধু শুধু মিশা কথা কও। আমি কি অতটাই সুন্দর যতটা সারা বেলা ফোটে তোমার মুখে? মনে আছে? মনে আছে প্রথম যেদিন আমরা দুজন দেখা করলাম? চোখ কষল কি দুজনার, কতক্ষণ জানি না, হঠাৎ তুমি পেছনে হাম ভাগ শুই না দিলে আসতো না। পুরুষ মানুষ, হাতি না, ঘোড়া না, বাঘ ভাল্লুক না, ভয় পায় পুরুষ হাম ভাগ শুই না। এই নিয়া কত হাসি তামসা সবে। শেষমেশ যাই কি নিলা বাড়ির কাছারি ঘরে। এই আমি খেলতাম লুডু, ষোলগুটি। তুমি আমারে শেখাইলা রাজাদের খেলা, দাবা, কত শত কঠিন সার, একেবারে অঙ্ক বই রাখান। এরপর তালিম দিলা জীবনের সাইকেল। তোমার মনে আছে তুমি আমার প্রথম যেদিন বললা শুনলা, যেদিন বললা ভালোবাসি, লজ্জায় হয়েছিলাম রাঙা। সেই দিন থেকে কে আয়লাই আমার নৃত্যের সঙ্গে।
ফাল্গুনে কিনা দিছিলা লাল পাইলা দূরে শাড়ি, আর মিশি আকসাপ ফর্সা ছিলাম না। লোকে বলতো কালো মেয়ে, শরীরে কোসা ছিল বেসুমার রকম লম্বা, থ্যাবড়া নাকি কোনো ফুলি লাগতো না ভালা, আর লম্বা ছিলাম তোমার কাছাকাছি। চোখ দুইটা চোখ দুইটা ছিল কেমন বড় বড়, আর আসছিলাম বেহায়া রকমের বেহুশ। আর নিজের উপরে আসছিল যত রাগ, ওই যে লাজবাড়ি ইউনিভার্সিটি পড়ার শিলার মতো হই নাই বইলা এই দুঃখে। তোমার মনে আছে সেদিন দুই পূর্ণিমার সন্ধ্যায় তুমি ঘুমায় ফুল ভিজা দিয়া বললা, বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি কালো না, তুমি সুন্দর। এমন দীঘল কালো চুল কয়জনের হয় বলো তো, পটল চেরা চোখ আর মানানসই নাকি, তুমি অপূর্ব, অপরূপা। হ, হ, আমি তোমার সব কথাই বিশ্বাস করছিলাম। এমন সুন্দর কইরা, নিজের মতন কইরা যে মানুষ মিশা কথা বলতে পারে, তারে আর অবিশ্বাস করবো কেন? তুমি কও, এত সুন্দর কইরা যে মানুষ মিশা কথা বলতে পারে, তারে আর অবিশ্বাস করুন কেমনে? তুমি কও দেখি, তুমি কও, তারে আর অবিশ্বাস করুন কেমনে? চলে যাব আমার অসাধারণ, ভিন্ন রকম একটি পরিবেশনা শুনলাম ভিন্নভাবে। বাপু ভাইয়ের খুব ভালো একটি লেখা, ভিন্নভাবেই শুনলাম, খুব ভালো লাগলো। আমরা আপনার পরবর্তী নিবেদন জি। শুনছি। আমার তৃতীয় নিবেদন তসলিমা নাসরিন এর কবিতা। দুটি কবিতা আমি পরপর পড়ছি। দুটি কবিতার বিষয়বস্তু যেহেতু এক, ঈদুল আরা এবং ঈদুল আরা এবং দৌলতুন্নেসা পড়ছি। ঈদুল আরার বই খাতা ছেড়ে নর্দমায় ফেলেছে ঈদুল আরার স্বামী। ঈদুল আরা এখন রাত দিয়ে বাড়বে, সন্তান জন্ম দেবে। ঈদুল আরা রাধে, বাড়ে, সন্তান জন্ম দেয়। তবু ঈদুল আরার মন পড়ে থাকে বইয়ে। ঈদুল আরার দীর্ঘশ্বাস বাতাসে ওড়ে, কেউ দেখে না। দীর্ঘশ্বাস তো দেখার জিনিস নয়। ঈদুল আরার স্বামী দীর্ঘশ্বাসও দেখে তৃতীয় নয়নে, ছেড়ে দুটুকরো করে নর্দমায় ছড়ে দেয় দীর্ঘশ্বাস। ঈদুল আরা এখন সন্তানকে খাওয়াবে, গোসল করাবে, ঘুম পাড়াবে। ঈদুল আরা সন্তানকে খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়। তবু তবু ঈদুল আরার মন পড়ে থাকে দীর্ঘশ্বাসে। ঈদুল আরার দুঃখ বাতাসে ওড়ে, কেউ দেখে না। দুঃখ তো দেখার জিনিস নয়। ঈদুল আরার স্বামী তৃতীয় নয়নে এই দুঃখ দেখে না। নারীর দুঃখ ঈদুল আরার স্বামীর চোখে কেন? দেবতাদের চোখেও পড়ে না, দেবতাদের চোখেও পড়ে না। দৌলতুন্নেসার দৌলত নেই এক করি, অন্যের দৌলত খায় পড়ে। অন্যে দিয়েছে সোনা 3 ভরি, অন্যে দিয়েছে 7 নড়ি হাড় গড়ে। অন্যের সুখে সুখী সে, অন্যেরই দুঃখে দুঃখী। তবু অন্যরা বলে, রে পোড়ামুখী, দূরে সর, দূরে সর, দূরে গিয়ে তুই অসুখী অভাবে মর মর মর। অন্যরা তাকে আজ চুমু খায়, কাল ফেলে দেয় নোংরা নর্দমায়। তার দৌলত নেই কোনো, অন্যকে তার শরীর দিয়েছে মন। যে কোনো নারীর মতোই নিঃশ্বসী, শূন্যতা প্রতি নিঃশ্বাসে। দাঁড়াবার কোনো মাটি নেই বলে বেঁচে আছে এক বিশ্বাসে, একদিন এক ভালো লোক হয়তো দাঁড়াবে পাশে। দৌলতুন্নেসা জানে না এখনো দাঁড়াবার মাটি নিজেকেই পেতে হয়। অন্যের কাঁধে ভর দিলে অন্যকে সব দিতে হয়। নিজের একটি জীবন, সেটিও তখন নিজের নয়। নিজের একটি জীবন, সেটিও তখন নিজের নয়।
অসাধারণ পরিবেশনা শুনলাম আমরা, বাহ চমৎকার। ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার এই বৃষ্টিটুকু এখন ঠিক এই মুহূর্তে যারা যেখানে আছেন তাদের সাথে ভাগ করে নিলাম এই আশ্বিনের বৃষ্টিটুকু। আর ভাগ করে নিতে চাই অজস্র কমেন্টস এবং ভালোবাসা বা শুভকামনা আমাদের সেই প্রাণ দর্শকদের অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমি কিছু কমেন্টস একেবারে না পড়লেই নয়। এখানে আমি দেখতে পাচ্ছি সুভাষ চক্রবর্তী হচ্ছেন আমাদের বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা। তিনি অনুষ্ঠান দেখছেন। অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী ইমরান ভাইকে সম্বোধন করে লিখছেন, ইমরান সাগরের পরিবেশনা অসাধারণ, শুভেচ্ছা ও শুভকামনা। ওনাকে ধন্যবাদ। সুভাষ দা, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী শিমুল নন্দী, আমাদের বোধন আবৃত্তি পরিষদের জ্যেষ্ঠ সদস্য, সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী শিমুল নন্দী। বোধন আবৃত্তি পরিষদের আমন্ত্রণে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ইমরান সাগরের প্রতি রইল শুভকামনা ও শুভেচ্ছা। শিমুলদা ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। ইমরান ভাইয়ের আবৃত্তির পরপরই এইসব কমেন্ট ছিল, আমি যতটুকু পেরেছি ডিসপ্লে করেছি, কিন্তু পড়তে হবে আমার কিছুটাই, আমার দর্শকদের জন্যই পড়তে হবে। দর্শকরাই আমাদের অনুষ্ঠানের অনুপ্রেরণা, আমাদের দর্শকরাই আমাদের অনুষ্ঠান স্পন্দন। আবৃত্তি শিল্পী তৈবা জহির আরশি, ইমরান সাগর ভাইকে স্বাগত বোধনের মঞ্চে। হ্যাঁ ধন্যবাদ আরশি, তুমি আমাদের সাথে থাকো। আরমান আজাদ, অসাধারণ ইমরান ভাই, মুগ্ধ হয়ে শুনছি। হ্যাঁ, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের এক একটি রচনা ইমরান ভাইয়ের কণ্ঠে। আরমান, আমাদের সাথে থাকুন। মিসবাহ রবিন, বাহ দাদা ভাই, সব সুনীল থেকে নিবেদন। হ্যাঁ ঠিক তাই, আমরা অনবদ্য নিবেদন শুনছিলাম। মিসবাহ রবিন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। মিতালি রায়, শুভকামনা সবার জন্য শুভকামনা জানিয়েছেন। রুমা আক্তার, খুব চমৎকার প্রতিটি আবৃত্তি, ধন্যবাদ রুমা আক্তার, আপনি আমাদের সাথে থাকুন। সাজিদুল করিম সুজন, দারুণ সাগর ভাই, সুজন আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। খালেদা খানম, বাহ অসাধারণ নিবেদন ইমরান সাগর। হ্যাঁ খালেদা খানম, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আসলে ইমরান ভাইয়ের পরপর আবৃত্তির সময়ের যেই কমেন্টস গুলো সেগুলো এখন স্ক্রিনে শো হচ্ছে। অনেকগুলো আমরা অনেক কমেন্টস পেয়েছি। আরো একটি কমেন্টস আমি একটু পড়বো। আমাদের আরেকজন বন্ধুবর আবৃত্তি শিল্পী, আবৃত্তি কর্মী, সংগঠক রশিদ কামাল, সুন্দর আয়োজন, সফল হোক, সকলকে শুভেচ্ছা। রশিদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন। শান্তনু বড়ুয়া, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ শান্তনু, আমাদের সাথেই থাকো। সিদ্দিকা আরিফা, মুগ্ধ হয়ে শুনলাম ইমরান ভাই, অবশ্যই। আবৃত্তি শিল্পী তৈবা জহির আরশি আরেকটি কমেন্ট করেছে, বেশ মিষ্টি কণ্ঠী আবৃত্তি শিল্পী পলি পারভিন আপু, বোধনের মঞ্চে আপনাকে স্বাগত জানাই। অবশ্যই আমরাও খুব আনন্দিত পলি আপনাকে আমাদের সাথে পেয়ে। আরশি, আমাদের সাথেই থাকো। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম অঞ্চলের আমন্ত্রণে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী পলি পারভিন এবং এর প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন আবৃত্তি শিল্পী শিমুল নন্দী। ধন্যবাদ শিমুলদা, আমাদের সাথে থাকুন। মুক্তা চৌধুরী, মৌমিতা, সাগরদা অসাধারণ হয়েছে, দুঃখিত ওয়াইফাই বিচ্ছিন্ন ছিল। আসলেই এই প্রযুক্তি কখন বিভ্রাট ঘটে আমরা তা বলতে পারি না, আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এতটুকু বিভ্রান্তি মেনে নিয়েই আমরা এই অনুষ্ঠান বা এই কার্যক্রম আমরা চালাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি। ধন্যবাদ, মুক্তা, আমাদের সাথে থাকুন।
আমরা আরেকটি কমেন্ট করি। মেজবাহ চন্দ্র শর্মা, মহেশ চন্দ্র শর্মা অনবদ্য আবৃত্তি করে এক বিশেষ পরিবেশ তৈরি করলেন সুনীলের কবিতা নিয়ে। প্রতিটি আবৃত্তির মধ্যে দিয়ে সুপ্ত প্রাণ জাগিয়ে যাচ্ছে নিয়মিত। বোধন আবৃত্তি পরিষদের এই আয়োজনে সার্বিক সাফল্য প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ মহেশ চন্দ্র শর্মাকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনি আমাদের সাথে থাকুন। কুমার লাভলু, পলি, সাগর সহ সবার জন্য উদ্ভাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই লাভলু ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। থাকুন আমাদের সাথে। মুক্ত চৌধুরী মমিতা, পলিয়াপুর ভিন্ন ধর্মীয় আবৃত্তি, আমি মুক্ত হলাম। অবশ্যই শুনছিলাম আমরা। নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্যশিল্পী গার্গী মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভকামনা জানিয়েছেন সবাইকে। গার্গীদি, আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠান দেখার জন্য। থাকুন আমাদের সাথে। রাদিয়া তুম মার্জিয়া একজন প্রধান সদস্য, অনেক উপভোগ করলাম। পলিদি, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে মার্জিয়া, আমাদের সাথে থাকো। আরেকজন আবৃত্তি শিল্পী ঐশী পাল, বৈখরি আবৃত্তি দলের দলনেতা ঐশী পাল, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সে। ধন্যবাদ ঐশী, আমাদের সাথেই থাকো। রাশেদা খানম, আবৃত্তি শিল্পী রাশেদা খানম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ধন্যবাদ রাশেদা আপা, আমাদের সাথে থাকুন, আমরা আবৃত্তি শুনি। আরো অনেক অনেক কমেন্ট আছে। আমি দর্শকদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে আছেন। আপনাদের জন্য এই আয়োজন, এবং আপনাদের কারণে এই আয়োজন আরো বেশি সফল হবে আমাদের এই আয়োজনটি। আমরা এবারে আবৃত্তিতে চলে আসি। আবৃত্তির জন্য আমরা এবার যাব আমাদের বোধনের আবৃত্তি শিল্পী পিথুলা চৌধুরীর কাছে। পিথুলা মিউট করা, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি এই পর্যায়ে আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা উলঙ্গ কবিতাটি। জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে। জননীর নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো, সেই তুমি আর কতদিন আর কলঙ্গ হয়ে। জননীর নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্যত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা, হে আমার দুঃখ, স্বাধীনতা। তুমিও পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমার শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়,
বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও। তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। ধন্যবাদ। বাহ, আহ, বাহ, চমৎকার। পিছুলা, আমরা পিছুলার শেষ নিবেদন সেটিও শুনি। পিছুলা, আমরা তোমার শেষ নিবেদন শুনি, তুমি আবৃত্তি করো। আমার শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধর্মমোহ কবিতাটি। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গ ধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে, এরা কারে অপবাদ দায় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলো কানো। ধন্যবাদ। বাহ, অসাধারণ শেষ অংশটুকু। আমরা চাই না সাম্প্রদায়িকতা, আমরা চাই না উগ্র সাম্প্রদায়িকতা। আমাদেরকে বারবার যেসব সাম্প্রদায়িকতা আমাদেরকে রক্তাক্ত করে, মর্মাহত করে, আমরা দেশ স্বাধীন করেছি যে অসাম্প্রদায়িক চেতনা থেকে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে এই সোনার বাংলা গড়তে চাই। পিছুলা, তোমার শেষ নিবেদনের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সাথে থাকো। তোমার আবৃত্তি শুনে অনেক অনেক দর্শক শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ভালোবাসা জানিয়েছেন। অবশ্যই আমাদের এই নবীন শিল্পীদের জন্য, এই শিল্পীদের জন্য এসব মন্তব্য অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে, অনুপ্রেরণা হয়ে থাকবে তাদের আগামী পথ চলার জন্য। দর্শকদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা, থাকুন আমাদের সাথে। এ পর্যায়ে আমরা আবৃত্তি শুনবো বোধনের আবৃত্তি শিল্পী জাহিদুল ইসলামের কাছ থেকে। জাহিদ। আমার এবারের পরিবেশনা মুক্তিযুদ্ধ। জাহিদ, তোমার মুক্তিযুদ্ধ পরবর্তী ফ্রিজ হয়ে গেছে, তোমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে বোধহয়। একটু ভিডিওটা অফ করে আরেকবার কি অন করে দেবে? আমার এবারে পরিবেশনা মুক্তিযুদ্ধ পরবর্তী একটি ঘটনা নিয়ে, পরিশুদ্ধ অমল প্রাণের ডাক, কাইসুল হক। হ্যাঁ,
ফিরে আসছে, পিছনের রাধিকাপুর বিরল ছাড়িয়ে, কাঞ্চনের ভাঙা ব্রিজ পায়ে হেঁটে, কাঁধে মাথায় যে যার সম্বল চাপিয়ে, সকলে আসছে দ্রুত। দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ শেষ করে। পথঘাট ৯ মাসে বদলে গেছে আশ্চর্য রকম। যেখানে গ্রামের হাট বসত, সেখানে জনমানবের চিহ্ন নেই আজ। চারিদিকে ধুধু মাঠ পড়ে আছে ফসলবিহীন। যতদূর দৃষ্টি যায়, কবরের মতো উঁচু উঁচু অসংখ্য অজস্র ঢিবি। নদীতে নামতে ভয়, কখন ঠেকবে পায়ে কার পাঁজরের হাড় বা মাথার খুলি। খুব সন্তর্পণে তাই নদী পার হচ্ছে শরণার্থীরা সকলে। কি আশ্চর্য! গুলিবিদ্ধ এই বৃক্ষরাজি সবুজ পল্লবে পুনর্নিবিড় হয়েছে। আত্মীয় স্বজন হারা মানুষ যেমন স্বাধীনতা উল্লাসে ভুলে গেছে ব্যক্তিগত শোক। মনে হয় কল্যাণের নতুন পৃথিবী রক্তমাখা বাংলার বুকের মধ্য থেকে জন্ম নিচ্ছে। মসজিদে মসজিদে ভয়হীন মুয়াজ্জিন, পাশে পড়শির নিকানো উঠানে তুলসীর চারা খুশি মনে প্রেমের মতন প্রসারিত। দীর্ঘ প্রতীক্ষার পর কেমন সহজ আজ বন্ধুত্বার সফল জীবন। বাহ, আহ, অসাধারণ। জাহিদ, তোমার পরবর্তী এবং আজকের জন্য তোমার শেষ নিবেদন আমরা শুনি। আমার সর্বশেষ নিবেদন হুমায়ুন আজাদের সাহস কবিতাটি। এখন ২০ শতকের দ্বিতীয়াংশে সবকিছুই সাহসের পরিচায়ক। কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস, দলে থাকা সাহস, দলে না থাকাও সাহস। এখন এই দুর্দশাগ্রস্ত গ্রহে সবকিছুই সাহসের পরিচায়ক। তোমাকে ভালোবাসি বলা সাহস, তোমাকে ভালোবাসি না বলাও সাহস। এখন ২০ শতকের দ্বিতীয়াংশে সবকিছুই সাহসের পরিচায়ক। ঘরে একলা থাকাটা সাহস, আবার রাস্তায় অনেকের সঙ্গে বেরিয়ে পড়াও সাহস। এখন এই দুর্দশাগ্রস্ত গ্রহে সবকিছুই সাহসের পরিচায়ক। ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস, তার থেকে চোখ ফিরিয়ে নেওয়াও সাহস। এখন ২০ শতকের দ্বিতীয়াংশে সবকিছুই সাহসের পরিচায়ক। আমি কিছু চাই বলাটা সাহস, আবার আমি কিছু চাই না বলাটাও সাহস। এখন এই দুর্দশাগ্রস্ত গ্রহে বেঁচে থাকাটাই এক প্রকাণ্ড দুঃসাহস। আসলেই এই দুর্দশাগ্রস্ত গ্রহে বেঁচে থাকাটাও প্রচন্ড দুঃসাহস। ঠিক খুব সময় উপযোগী উক্তি এটি। আমরা ঠিক যেই সময়টা পার করছি, প্রতিনিয়ত প্রতিদিন আমরা অসংখ্য মৃত্যুর খবর শুনছি। মহামারীতে আক্রান্ত আমাদের এই পৃথিবী, আমরা প্রতিদিন হারাচ্ছি অজস্র অসংখ্য প্রাণ। তো এই দুঃসময় আমাদের মোকাবেলা করতে হবে সাহস রেখে। যাই হোক, তোমাকে ধন্যবাদ তোমার এই সাহসের আবাহন দিয়ে শেষ করার জন্য। আমরা এ পর্যায়ে আবৃত্তি শুনবো, আবৃত্তি শিল্পী বোধন সদস্য আফরোজা নিরুর কাছ থেকে। নিরু। ধন্যবাদ মনির ভাই। আমি এখন একটি প্রেমের কবিতা পড়ছি, মিনার মনসুরের কবিতা শুধু তোর কাছে।
তোর কাছে ছুটে যেতে ইচ্ছে করে, শুধু তোর কাছে ইচ্ছে করে তোর হাত ধরে হেঁটে যেতে অনন্ত অনন্তকাল। ইচ্ছে করে তোর বুকে মাথা রেখে পরিতৃপ্ত শিশুটির মতো ভুলে যেতে এই সব অক্ষমতা, অর্থ কষ্ট আর অনিদ্র দহন। তবু তো পারি না যেতে তোর কাছে। নিষেধের এক প্রকাণ্ড ড্রাগন তার আগুনের মতো গনগনে চোখ তুলে সারাক্ষণ চেয়ে থাকে আমাদের দিকে। অনল নিঃশ্বাসে তার বিধ্বস্ত ফিলিস্তিনের মতো বারংবার ধসে যায় আমাদের আদিগন্ত স্বপ্নের প্রাসাদ। কি যেন বলতে চাই তোকে, অনন্তের গর্ভ থেকে জন্ম নেয়া অনশ্বর কোনো এক জীবনের কথা, অথচ হয় না বলা কিছুতেই। তোর চারপাশে নিরন্তর ঝুলে থাকে ভিনদেশী হরফের মতো কি এক দুর্বোধ্যতার ছায়া। তোকে যত বেশি কাছে পেতে যাই, তত বেশি দুর্লভতর হয়ে যাস তুই। আমি আর কত যাব, যেতে যেতে নিঃশ্বাসেরও কাছে গেছি তোর। এমনকি শুনেছি হৃৎপিণ্ডের ধ্বনি কতবার। যত বেশি সান্নিধ্যের কাছে যাই তোর, তত বেশি বেড়ে যায় তোর দূরত্বের সীমা, ততই অচেনা ঠেকে তোকে। কবি চিত্ত বিহারিণী, এতটা নিষ্ঠুর কেন তুই? কবির প্রেমিকা তুই, এত নিষ্ঠুরতা তোকে কি মানায়? বাহ, অসাধারণ। মোটেও মানায় না এত নিষ্ঠুরতা। আমরা পরবর্তী নিবেদন শুনি তোমার। জি মানব ভাই, আমার শেষ নিবেদন, এবং পড়ছিলাম প্রেমের কবিতা, এখন পড়ব প্রেমহীনতা কিংবা অভিমান, এইসব নিয়ে আহ, আক্ষেপের কবিতা। শুরু করছি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবে, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা নেই আজ। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা সবাই আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দেইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল, ফাল্গুনে ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক, বল সত্য করে। প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য নারীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গান্ধর্ব প্রেরিত অশ্বযূথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা,
আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাকে ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছেন যারা আমার পতির আত্মীয়, আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু রত্নমণ্ডিত সভাগৃহী নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, তখন আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, গুরুবৃদ্ধরা বিলাপ করুন। জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহুর গুনুন, কোনো পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সে বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, পাঞ্চালী নই, নই ভরত কুল বধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি শম্ভুতা, শুধু নারী এক। ধন্যবাদ। আমি আমার শেষ নিবেদন ছিল সব্যসাচী দেবের কৃষ্ণা কবিতাটি। অসাধারণ, অসাধারণ পরিবেশনা ছিল, আমরা শুনছিলাম মুগ্ধ হয়ে। তোমার আবৃত্তি চর্চা, তোমার সুনিপুণ আবৃত্তি চর্চা আরো আরো দেখপাক, আরো আরো উৎকর্ষ সাধন করুক, সেই প্রত্যাশা থাকবে আমাদের। থাকো আমাদের সাথে, আমরা আছি। আর কটা কমেন্টস আমি একটু পড়ি, কারণ আমাদের দর্শকরা অনেকগুলো কমেন্টস করেছে। সময়ের একটা বিষয় আছে, যার কারণে আমি অনেকগুলো কমেন্টস পড়তে পারিনি। আমি ডিসপ্লে করেছি, তারপরে আমি কিছু কমেন্টস পড়তে চাই। তৈবা জহির আরশি লিখেছে, বোধনের একনিষ্ঠ কর্মী জাহিদ কাজের পাশাপাশি আবৃত্তিতেও সাফল্য বয়ে আনবে, সে আশা রাখি। নিরন্তর শুভকামনা ভাই আমার। জাহিদের জন্য আশির শুভাশিস। অবশ্যই জাহিদ আমাদের একজন নিষ্ঠাবান, নিভৃতচারী, নেপথ্যচারী কর্মী। সে আবৃত্তিটাও ভালো করবে, সেই আশা জাগা নিয়ে রইল। বেনজির বিনতে শকত লিখেছে, জাহিদ ভাইয়ের কবিতা শুনে নিজেই আনন্দ হয়। জাহিদ ভাই বরাবরই নেপথ্যে থাকা শব্দ শ্রমিক। কবিতা ভালো লাগছে জাহিদ ভাই। হ্যাঁ, জাহিদের জন্য আরো একটু শুভকামনা। বেনজির, ধন্যবাদ তোমাকে, আমাদের সাথে থাকো। পর্যায়ে মুক্তা চৌধুরী মমিতা, জাহিদ ভাইয়ের কথায় বলতে হয়, বর্তমান সময়ে, এই করোনাকালীন সময়ে আমাদের এগিয়ে যাওয়াটাও সাহস। আসলেই মুক্তা, একেবারেই ঠিক বলেছেন আপনি, আমরা সবাই তা অকপটে স্বীকার করি। এই সময় আমাদের সাহসী একমাত্র সঙ্গী বা পাথেয়। থাকুন মুক্তা আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে।
আর ইমরান ইমরান এস এম, অসাধারণ নিরু আপু। হ্যাঁ, নিরুর আবৃত্তি শুনে এই মন্তব্য, অবশ্যই ভালো আবৃত্তি শুনছিলাম আমরা নিরুর কাছ থেকে। ইমরান, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। এখানে আমি আরেকটা কমেন্টস একটু দেখাই। আমাদের আজকের শিল্পী আমাদের সাথে এই স্ক্রিনে আছেন পলি আপা, পিথুলা আপু, জাহিদ ভাইয়া, নিরু আপু, তিনজনই চমৎকার আবৃত্তি করছেন। অবশ্যই আমাদের সাগর ভাই অসাধারণ আবৃত্তি শুনলাম, এক অন্যরকম পরিবেশনা শুনলাম। সেটিও বাদ যাবে না নিশ্চয়ই। সুনীলের কবিতার একটা আবহ বাদ তৈরি তো হয়ে গিয়েছে যাবেই আমাদের না। মধ্যে, আমরা অপেক্ষায় আছি। একদম একদম বোধনের একদম। তিনজনের জন্য আলাদা করে বললাম। আমিও পৌঁছে দিলাম আপনার হয়ে এই এই শুভাশিসটুকু আমিও পৌঁছে দিলাম। মিসবাহ রবিন আবার লিখেছেন, ভীষণ ভালো লাগলো নিরু আপু। হ্যাঁ মিসবাহ, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আবৃত্তি শিল্পী রাশেদা খানম, বাহ চমৎকার নিরুল পরিবেশনা। রাশেদা আপা, আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান দেখছেন, সাথে থাকুন আমাদের। আমরা এবারে আমরা আবারও আবৃত্তিতে চলে যাই। আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আবৃত্তি শিল্পী ইমরান সাগর ভাই। সাগর ভাই, এবারও কি আমরা সুনীলের কবিতা শুনবো? জি, আজকে সুনীলের আসলে কবিতা আমি আমার ভালো লাগাটুকু, আমাদের ভালো লাগাটুকু অন্য মাত্রা পাচ্ছে। আমি আমি একেবারে নির্দ্বিধায় অসংকোচে বলছি, আমাদের ভালো 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 লাগাটুকু আজ অন্য মাত্রা পাচ্ছে আপনার এই পরিবেশনায়। আমরা আমরা আবার সুনীলের কবিতায় আচ্ছন্ন হই। আমি দেখছিলাম আপনাদের কবিতা মনির ভাই, আমি একটু হ্যাঁ, বলতে চাই, মানে আমি ভাবছিলাম যে অন স্ক্রিনে একটা মন্তব্য করব কিনা, সাগর ভাইকে অনুরোধ জানিয়ে যে আপনি শুধুই বাহ, সুনীল মিলে পড়েন গেল আজকে। আমাদের ভাবনা, আমাদের পরিবেশনা সব মিলেমিশে একাকার হ্যাঁ, হয়ে গেল। মিলে গেল। বাহ, সাগর ভাই। একটু বলি, সেটা হচ্ছে বোধন, যত শুনছিলাম বোধনের আবৃত্তি, শিল্পীদের আবৃত্তি, তো আমার কাছে মনে হচ্ছিল যে বটবৃক্ষের নিচে এক একটা করে বোধি বৃক্ষ, এত চমৎকার এক একজন মানুষ এত চমৎকার করে করছেন। নিঃসন্দেহে আমি নিরু আপার কণ্ঠ যখন শুনছিলাম, মাঝে মাঝে রাতে, গভীর রাতে রাতের শব্দ শুনি, নিঝুম একটা শব্দ যেটা হৃদয়কে টানে, কণ্ঠস্বর যেন তাই। পৃথুলা অসাধারণ সম্ভাবনাময়ী। আর জাহিদ ভাইয়ের যে কবিতা নির্বাচন এবং পড়া, বোধের জায়গা, স্যালুট, আমি স্যালুট জানাচ্ছি। আর আমার সঙ্গে যিনি আছেন অতিথি শিল্পী বোধনের আজকে, তিনি হচ্ছেন তারকা। আর কি, আমি তো তারকা বলি সবসময়, তারকার সুকণ্ঠস্বর। যাই হোক, শুনলে চলে যাই। সবার প্রিয় কবিতা, পছন্দের কবিতা, একটা সময়ের, এখনকার যুগে হয়তো কেউ এগুলো পড়ে না, এখন যে সময়টা চলছে, কিন্তু একটা সময় ছিল যে আমাদের আগে, বা কেউ কথা রাখেনি কবিতা, খুব পরিচিত এবং সবার হৃদয় ছুঁয়ে যেত যে কবিতাটি, সুনীল গঙ্গোপাধ্যায়ের। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভূপ, অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধরার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে।
আমার থেকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা যন্ত্র, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। তার বুকে এখনো মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অনবদ্য অনবদ্য পরিবেশনা, অনবদ্য কবিতা, আমাদের বহুল শ্রুত, বহুল আবৃত্তিকৃত এই কবিতা আবারও আরো আরো একবার ভালো লাগা তৈরি করে গেল। ইমরান ভাই, আপনার কাছেই থাকি, আমরা এই আচ্ছন্নতা হারাতে চাই না। আচ্ছা, এটা একটু ভিন্ন, একটু সংগ্রামের কবিতা। সংগ্রামী মানুষ আমরা জানি, চে গুয়েভেরা, যাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছি। বাহ, সংগ্রামী একজন মানুষ, যিনি আমাদের জন্য প্রেরণা, অনুপ্রেরণা নিঃসন্দেহে। তাকে নিয়ে যে বিপ্লবের প্রতীক। জি জি জি, ধন্যবাদ। আমি শুরু করছি চে গুয়েভেরার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা। আত্মার অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ, শৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর, তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা। চোখ দুটি চেয়ে আছে। সেই দৃষ্টি ছুটে আসে এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে। চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত। আমার কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার। আমার কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হবার। আমারও কথা ছিল রাইফেলের কুঁদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার। আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের পোড়ার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার। কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। এতকাল আমি অপমান সয়ে মুখকে নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমি মেনে নেইনি। আমি ট্রেনের জানালার পাশে, নদীর নির্জন রাস্তায়, ফাঁকা মাঠের আলপথে, শ্মশান তলায়, আকাশের কাছে, বৃষ্টির কাছে, বৃক্ষের কাছে, হঠাৎ ওঠা ঘূর্ণিঝড়ের ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি, আমি প্রস্তুত হচ্ছি। আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব, আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ার বিহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে, শক্ত হয়েছে চোয়াল। মনে মনে বারবার বলেছি, ফিরে আসব। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। আমি এখনো সুরঙ্গের মধ্যে আধো আলোর ছায়ার দিকে রয়ে গেছি। আমার দেরি হয়ে যাচ্ছে। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। ধন্যবাদ। বোধনের দর্শক যারা ছিলেন, যারা শুনেছেন কষ্ট করে, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এটা আমার শেষ নিবেদন ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আমাদের সাথে থাকুন। আমি আর কটি কমেন্টস একটু পড়বো আমাদের দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। আমার পড়া উচিত সেটি। অনুষ্ঠান দেখছেন শাহাদাত হোসেন লিখেছেন, আমি শিখবো তোমার কাছে কবিতা পড়া সাগর। হয়তো সাগর ভাইয়ের পরিচিত কেউ। এরপর আরেকটি কমেন্ট করেছেন আলপনা তৌহিদ,
চমৎকার আয়োজন। ইমরান সাগরকে দেখে ভালো লাগছে, গর্ব এবং অহংকার করার মতো একজন মানুষ। ধৈবত আবৃত্তি ভূমি মাদারীপুর পক্ষ থেকে সবার জন্য অনেক শুভকামনা রইল। আলপনা তৌহিদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠান দেখছেন, থাকুন আমাদের সাথে। কমেন্ট করেছেন আবারও কমেন্ট দেখছি শাহাদাত হোসেনের, সেলুট তোমায় সাগর, সুন্দর পরিবেশনার জন্য। অবশ্যই প্রশংসার দাবিদার আজকে সাগর ভাইয়ের এই অনবদ্য পরিবেশনা। ধন্যবাদ শাহাদাত হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। অসাধারণ আবৃত্তি জনাব সাগর, ইমরান সাগর। মোহাম্মদ মোতাহের হোসেন, মোতাহের, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। শাহাদ হোসেন আরো একটি কমেন্টস, হয়তো সুনীল বেঁচে থাকলে জড়িয়ে ধরতো সাগরকে এত সুন্দর আবৃত্তির জন্য। বাহ, ধন্যবাদ আপনাকে। চমৎকার সাগর ভাই, সুতপা গুনগুন লিখেছে, চমৎকার সাগর ভাই, আপনার পরিবেশনা খুব ভালো লাগছে। অবশ্যই আমাদের মুগ্ধকর পরিবেশনা শুনছিলাম, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সুতপা, তোমাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকো। সাকিব আল ইমরান, সেলুট জানাই সকলকে, অবিরাম ভালোবাসা রইল প্রিয় বোধন পরিবারের জন্য। ধন্যবাদ সাকিব, তোমাকেও। আমাদের অনুষ্ঠান দেখছো তুমি, ভালো থেকো। এই পর্যায়ে আমরা আবারও আবৃত্তিতে যাব। আরো এই আবৃত্তিময় সন্ধ্যায় আমাদের আবৃত্তির মূর্ছনায় আমরা ভাসছি, বলতে দ্বিধা নেই। সেই আবৃত্তি শুনবো এবার আমাদের আমন্ত্রিত শিল্পী পলি পারভিন আপুর কাছে। পলি পারভিন, কৃতজ্ঞতা। আবারও আসলাম কবিতা শোনাতে। আমরা শেষের দিকে আছি। এখন যে কবিতাটি পড়ব, কবি রামচন্দ্র দাশের লেখা সিস্টেম লস। কি হে আবুল, অফিস শুরু 9টায়, তুমি এখন এলে 10টা বেজে 10। প্রশ্ন শুনে ফুলটো আবুল বলে, আর বলবেন না স্যার, সবই সিস্টেম লস। রাস্তা ভরা ভীষণ জ্যামে, বাস থেকে তাই এলাম নেমে। এমনি ভাবে রোজই তো বেশ কয়েক কিলো হাঁটি, 20 টাকার ভাড়ার মধ্যে অর্ধেকটাই মাটি। কন্ট্রাক্টরের কথার মধ্যে নেই কোনো রসকস, টাকা চাওয়ায় উল্টো বলে, বোঝেন না ভাই, এটা সিস্টেম লস। আবুল আবার বলে ভীষণ কৌতূহলে, এ তো তেমন কিছুই না স্যার, জানেন না তো, অন্য সকলের ডিপার্টমেন্টে সিস্টেম লস হাই। 10টা 10 তো দূরের কথা, সারাদিনই নাই। সপ্তাহে কেউ 3 দিন আসে, কেউ বা আরো কম। সবখানে একই দশা হচ্ছেই হরদম। কি বা বলুন সেসব হিসেব রাখে, অফিস তারা করতে আসে ছুটির ফাঁকে ফাঁকে। কাজ না করে ধান্দা করার বান্দা কিন্তু ঢের, এদিক সেদিক চোখ মেললে ঠিক পাবেন তা টের। আরো এক ধাপ এগিয়ে গিয়ে এবার আবুল কয়, স্যার, সিস্টেম লস সব জায়গায় আছে সর্বময়। যত রকম সিস্টেম বা আছে যত কায়দা, সবখানেতেই সিস্টেম লস লুটছে ভীষণ ফায়দা। মেজার করারে যত রকম মিটার আছে দেশে, সবখানেতেই সিস্টেম লস আছে রাজার বেশে। কথাটার না বাড়িয়ে ক্ষান্ত দিলেন বস, ভালোভাবে বুঝে নিলেন সবই সিস্টেম লস, সবই সিস্টেম লস। চলে যাব আমার শেষ নিবেদন, কবি কাজী নজরুল ইসলামের লেখা। আসলেই মানে চমৎকার একটি পরিবেশনা শুনলাম, চমৎকার একটি ভিন্ন রকম পরিবেশনা। এই সিস্টেম লস, এই ব্যঙ্গাত্মক অথবা এই বিরূপ ভাবে অনেক সত্য বিষয় কিন্তু সমাজের প্রতিচ্ছবি কিন্তু ফুটে তোলেন কবিরা, এবং আমরা আমাদের আবৃত্তি শিল্পীরা কণ্ঠে ধারণ করে সেসব
বার্তা পৌঁছে দেই দর্শকের কাছে। আসলেই মর্মার্থ, প্রগাঢ় নিগূঢ় মর্মার্থ এই কবিতার উপস্থাপন শৈলী বৈচিত্র্যময়, খুবই ভালো লাগলো। পলি আপা, আপনার পরবর্তী পরিবেশনায় আমরা যাই। জি, আমার শেষ নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা জাতের বজ্জাতি। হচ্ছে, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, হু করে জল আর ভাতের হাঁড়ি, ভাবছিস এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাঁশি মরা, মানুষ নাই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কালে ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। দিনকানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিশাচ জাতির জাতা কলে, তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতির জুতো ধোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। সকলে জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর, তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মীকৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী ধোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তারে লাগলে ছোঁয়া অসুচি হনে জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস থুপের ধোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। ভগবানের ফৌজদারি কর, নাই সেখানে জাত বিচার, তোর পৈতিটি কি টুপি টোপর সব সেথা ভাই একাকার, জাত সে শিখে তোলে রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামন চাঁড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেইয়া ঝুঠতে বসতে সিঙ্গি মামারে খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাইকো সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া, এই জাত জুয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, জাত জালিয়াত খেলছে জুয়া। বাহ বাহ, অবশ্যই এই করতালি মুখরিত অবশ্যই মিলনায়তন ভর্তি দর্শক যদি হতো, এই করতালি মুখর আমরা শুনতে পেতাম। আমি কটা কমেন্ট একটু পড়ে নেই এখানে। বাহ, মজার কবিতা পলি আপু, সিস্টেম লস শুনে নিশ্চয়ই এই মন্তব্য হয়েছে, বেনজির বিনতে শকত এই মন্তব্যটি করেছে, ধন্যবাদ বেনজির। এ পর্যায়ে শাহাদাত হোসেন, আমাদের অনুষ্ঠানের প্রায় শুরু থেকেই তিনি আছেন, তার প্রতি কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠান দেখার জন্য। অসাধারণ পলি বাবুনি, পলি আমাকে শাহাদাত ভাইয়া বুবুনি ডাকেন, শাহাদাত ভাইয়া মাদারীপুরে থাকেন, উনি একজন শিক্ষক এবং কবি, নিয়মিত আবৃত্তি শোনেন। বাহ, অসংখ্য ধন্যবাদ এই শিক্ষাগুরুকে। মুক্তা চৌধুরী আরো একটি কমেন্ট করেছে, চলে আসলো আমাদের পলি আপু আবার ভিন্ন ধর্মী আবৃত্তি নিয়ে, অবশ্যই নানা ভঙ্গিমাতে উনি ওনার আবৃত্তিটা পরিবেশন করেন সিস্টেম লস। বা আসলেই আমরা যা বলছিলাম, অবশ্যই মুক্তা আমরা আপনার সাথে একমত,
তারপর আরো একটি কমেন্টস আমি একটু দেখাই। প্রাণ জোড়ানো মন জোড়ানো আবৃত্তি আজকের আমাদের সাগর ভাই, আমরা স্ক্রিন শেয়ার করছি তার সাথে। আমাদের অনেক সুন্দর পরিবেশনা শুনলাম তার কাছ থেকে। কৃতজ্ঞতা দাদা ভাই। ধৈবত আবৃত্তি ভূমি মাদারীপুরের পক্ষ থেকে সবার জন্য অনেক শুভকামনা রইল। আমাদের প্রাণের আর গর্বের সম্পাদক ইমরান সাগরকে দেখে ভালো লাগছে। জয় হোক কবিতার, জয় হোক বোধন পরিবারের। আপনারও জয় হোক শাহাবুদ্দিন তৌহিদ ভাই। একটু বলি যে শাহাবুদ্দিন তৌহিদ হচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি, এবং আলপনা তৌহিদ যিনি আগে একটি মন্তব্য করেছেন তার সহধর্মিণী আর কি। বাহ বাহ, ধন্যবাদ শাহাবুদ্দিন তৌহিদ ভাই আপনাকে, এবং আলপনা যিনি আগে কমেন্ট করেছেন আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এবং আগামী অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে দর্শক হিসেবে পাবো সেই আশা বা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের বোধনের আয়োজনে সব আবৃত্তি শিল্পীদের কাছে থেকে দোয়া চাই আমিও, যেন ভবিষ্যতে শুদ্ধ প্রমিত উচ্চারণের। ঠিক আছে, আমরা সবাই দোয়া করব, আমরা আশীর্বাদ জানাবো আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল। মুক্তা আমাদের সাথে থাকুন। সেতার রুদ্র ঈশিতা, বাহ পলিয়াপার আবৃত্তি শুনে সেই মন্তব্যটি করেছে। আমরাও সেই পলিয়াপার শেষ কথাটি একটু আবার বিরক্ত করতে চাই। শেষ আবৃত্তিটুকুর অংশ, জাতের নামে বজ্জাতি সব, থামুক, বন্ধ হোক, রুদ্ধ হোক সেই বজ্জাতি। আমরা চাই না সে বজ্জাতি, আমরা চাই এই পৃথিবী মানুষের হোক, মানুষের পৃথিবী মানুষের হোক, মানুষের মানবিক হোক এই পৃথিবী, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা এক অসাধারণ আবৃত্তিময় একটি সন্ধ্যা কাটালাম, বলতে দ্বিধা নেই, আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং আমি বিশ্বাস করি আমার সাথে যারা স্ক্রিনে আছে এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ শুনছেন তারাও একমত হবেন। এই কবিতাময় সন্ধ্যাটি আমাদের অসংখ্য ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো, এটা বলতে দ্বিধা নেই। এবং আমরা চেষ্টা করব আমাদের বোধনের এই নবীন প্রতিশ্রুতিশীল যে কজন আছে এবং আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার। এই সীমাবদ্ধতার মধ্যেও, এই অন্তর্জালের সীমাবদ্ধতা, প্রযুক্তির সীমাবদ্ধতা, এর ব্যবহারের অক্ষমতা, সবটুকু ব্যর্থতা আমাদের, তারপরও আমরা ভালোবেসে কবিতাকে ভালোবেসে, আবৃত্তিকে ভালোবেসে এই আয়োজনটুকু করেছি, আপনাদের জন্য সাজিয়েছি। আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও আমাদের বোধন আবৃত্তি পরিষদের সকল অনুষ্ঠানে দর্শকবৃন্দ আপনাদের সাথে পাবো। যেমন আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মননের ঐক্যে ঘোচাবো সামাজিক দূরত্ব শিরোনামে অনুষ্ঠানটি পরিচালন করে আসছি। এই সপ্তাহ থেকে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো মননের ঐক্য আজ শুধুমাত্র সপ্তাহে একদিন এখন থেকে সোমবার দিন প্রচারিত হবে, অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার দিন বোধন আবৃত্তি পরিষদের অন্যান্য অনুষ্ঠান যোগ হবে। নতুন নতুন ভাবনা নিয়ে আমাদের আবৃত্তি শিল্পীরা, আবৃত্তি কর্মীরা যুক্ত হবেন এবং অবশ্যই আমাদের বন্ধু সংগঠন যাদেরকে আমরা পেয়ে থাকি সব সময়, আজ যেমন পেলাম ধৈবত আবৃত্তির ইমরান ভাইকে এবং স্বরকল্পনা আবৃত্তি চক্রের পলিয়াপাকে আজকে যেভাবে পেলাম, ওইভাবেই আমরা অন্যান্য বন্ধু সংগঠনের আবৃত্তি শিল্পীদেরকেও পাবো এবং আমাদের এই মঞ্চ আলোকিত হবে, উজ্জ্বল হবে তাদের পদচারণায়, তাদের আবৃত্তিতে মুখরিত হবে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ইমরান ভাই, আপনি, পলিয়াপা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা একটু যদি কিছু বলে আমাদের এই আজকের অনুষ্ঠানটি আপনারা শেষ করেন বা সমাপনী কিছু যদি বলুন আমাদের জন্য। আচ্ছা ইমরান ভাই, ব্যাপারটা হচ্ছে যে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, দীর্ঘদিন হচ্ছে এলোমেলো থাকার কারণে সব কাজ একসঙ্গে এসে তারপরে আজকে বোধনের এই অনুষ্ঠানটা আসতে পেরে এবং শেষ মুহূর্তে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আরো হলে আরো ভালো লাগতো। যদিও আমার শুনতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, কবিতা বেশি শুনতে ভালো লাগে, পড়ার চাইতে শুনতে বেশি ভালো লাগে। এবং বোধন সম্পর্কে আমি আগে থেকেই জানি। এটা সম্পর্কে বলার মতো আসলে আমি খুব ক্ষুদ্র মানুষ যদি বোধন সম্পর্কে বলতে চাই। মানে একটা ইনস্টিটিউশন আসলে অনেক বড় বিষয় এবং সেই ক্ষেত্রে বোধন কিন্তু আরো অনেক বড় বিষয়, কারণ তার সৃষ্টিটা অনেক আগে থেকে
এবং আমরা যেটা দেখলাম যে তার এখনো প্রোগ্রাম পরিচালনার যে বিষয়গুলো আমিও শিখলাম অনেক কিছু। আমি সব জায়গাতে গিয়ে শিখি, যেমন পলিয়াপার কাছ থেকে আমি আবৃত্তি শিখি, এই যে জাতের নামে বজ্জাতি সব শিখলাম। হ্যাঁ, অনেকের কাছ আমরাও থেকে আমরাও প্রতিনিয়ত সবাই শিখছি, আমরা হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমরা সবাই শিখছি। সবচেয়ে বেশি আবৃত্তি শিখি যখন শিশুদেরকে শেখাতে যাই। শিশুদের কাছ থেকে সবচাইতে বেশি শিখতে পাই। তো এইরকম একটা অনুষ্ঠানে আসলে যুক্ত হতে পেরে যাদেরকে সহশিল্পী হিসেবে পেয়েছি, নিরু আপা, জাহিদ ভাই, পৃথুলা, পলি পারভিন, এবং মাইনুল ভাইয়ের অসাধারণ সঞ্চালনা, খুব চমৎকারভাবে অনুষ্ঠানটিকে টেনে নিয়ে যাওয়া। আর সবচাইতে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে দর্শকদের প্রাণবন্ত লেখা, যেটা অনেক আসলে বেশি অনুপ্রেরণা আসলে দেয়, অনেক কৃতজ্ঞতা বেশি আমাদের, অনুপ্রেরণা দেয়, যেটা আমরা কৃতজ্ঞ। শিল্পী হিসেবে বা আবৃত্তি শিল্পী তো আসলে অনেক বড় বিষয়। আমরা যখন উপস্থাপন করি আমাদেরকে অনুপ্রেরণা এগিয়ে নেয় অনেক বেশি। এত চমৎকার চমৎকার বিষয়গুলো ছিল। এবং কবিতার নির্বাচনের জায়গা প্রত্যেকের, আমি আবারও বারবার বলছি একই কথায়, আমার এত ভালো লাগছিল। আমার আবৃত্তির চাইতে বেশি ভালো লেগেছে আমার শুনতে। আমি সত্য কথা বলছি, আমার শুনতে অনেক ভালো লেগেছে। দর্শক হিসেবে আমি বললাম, সব দর্শক হয়তো এখানে বলতে পারবে না, আমি আজকে আবৃত্তি করেছি বিদায় হয়তো বলেছি, তারা লিখছে কষ্ট করে, কারণ লেখাটা অনেক কষ্টের কাজ। সেই কষ্টের উপহার আমাদেরকে দিয়েছেন। ভালোবাসা রইল আপনাদের প্রতি, দর্শকদের প্রতি ভালোবাসা রইল। আমার যারা আজকে সহশিল্পী ছিলেন, একসঙ্গে যারা কবিতা পড়লাম, তাদের প্রতি ভালোবাসা রইল। উপস্থাপকের প্রতি ভালোবাসা রইল, ব্রধনের প্রতি ভালোবাসা রইল, চট্টগ্রামের একজন কিংবদন্তি আবৃত্তি শিল্পী। আমি আসলে তার নামটা মাঝে মাঝে ভুলে যাই, আমি ভুলো মানুষ। আমার মনে হয় কাকা বলে সম্বোধন করেন আপনারা, তাই না? হ্যাঁ, আমাদের আমাদের শ্রদ্ধেয় কাকু প্রয়াত রণজিৎ রক্ষিত। রণজিৎ রক্ষিত, তার প্রতি ভালোবাসা রইল। চট্টগ্রামের সঙ্গে যুক্ত হলেই আমি এই নামটি উচ্চারণ করি, কারণ এরা কিংবদন্তি তুল্য। তারা আবৃত্তিকে এগিয়ে নিয়ে গেছেন বিধায়, আবৃত্তির পরিবেশ তৈরি করেছেন বিধায় আজকে আমরা আবৃত্তি করতে পারি, আজকে মানুষ আবৃত্তি শোনেন। তিনি যেখানেই আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভালোবাসা তার কাছে পৌঁছে গেলে আমি কৃতজ্ঞ হব। সকলের প্রতি ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আবৃত্তি শিল্পী ইমরান সাগরকে আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি এবার আমাদের আরেকজন অতিথি আবৃত্তি শিল্পী পলি পারভিন আপুর কাছ থেকে শুনবো। পলি আপা, বোধন সম্পর্কে কি বলবো, নিরু আপার সাথে কণ্ঠ মিলিয়ে বলি যে এটি একটি কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম, শুধু বোধনের সদস্যদেরই নয়, আমাদেরও। মানে আমি খুবই আনন্দিত যখন প্রণব চৌধুরী, আমি তাকে বদ্দা বলে রাখি, সে যখন আমাকে আমন্ত্রণ জানালো, আমি ভীষণ আপ্লুত হয়েছি। যাই হোক, সশরীরে আসতে পারলাম না, কিন্তু অনলাইন মঞ্চে আসার সুযোগ আমার ঘটলো। তো অবশ্যই অশেষ সশরীরে আমাদের কৃতজ্ঞতা, দেখা হবে, আমরা একই মঞ্চে আবার ভাগাভাগি করব, সেই দিনের অশেষ প্রত্যাশায় আছি। কৃতজ্ঞতা। আর হচ্ছে নেপথ্যে যারা কাজ করছেন, আজকের এই লাইভটির নেপথ্যে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাইনুল ভাই, জাহিদ ভাই, পৃথুল আপু, নিরু আপু, সাগর, সবার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে তো ভীষণ ভালো লাগছে। আরেকটা বিষয় একটু বলি, দুটো লাইন বলি, দুটো বাক্য। কখনো কখনো একটি মানুষ কোটি মানুষের ছায়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর তেমনি বটের ছায়া। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনারা বাহ, এই আয়োজনটি বাহ, উৎসর্গ করে অনুষ্ঠানটি শুরু বাহ। করেছেন, ভীষণ ভালো লেগেছে আমার। তাকে তো আসলে আমরা সবসময় স্মরণ করি, শ্রদ্ধার সাথেই স্মরণ করি। তবে শুরুতেই যখন আপনারা এই নিয়মিত আয়োজনটি তাকে উৎসর্গ করে শুরু করলেন, ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাদের কবিতা শুনলেন এবং রেকর্ডেড লাইভ শুনবেন, প্রত্যেকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর এই তো, জাগাও প্রাণের সুপ্ত শক্তি, প্রাণ জেগেছে, আসলে অনেক শক্তি নিলাম আজ আপনাদের কাছ থেকে। এভাবেই থাকতে চাই সব সময়। জয়তু আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আবারও আবৃত্তি শিল্পী পলি পারভিন আপনাকে এবং আপনার দল স্বরকল্পনা আবৃত্তি চক্র, তাদেরও, সকল সদস্যদেরকেও। আমি অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে
আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেককে বিনম্রভাবে বিনীতভাবে বলছি, আমরা যে দুঃসময়টি পার করছি, আমরা সেই দুঃসময়টি একে অন্যের হাত শক্ত করে ধরবো, মানবিক হাত দিয়ে আমরা সবাইকে ধরে রাখবো। কারণ আসলেই ভীষণ রকমের বিরূপ একটি সময় আমরা পার করছি, যে সময় সম্পর্কে আমাদের কোনো অতীত ধারণা বা অভিজ্ঞতা নেই। এই কঠিন সময়ে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে চলাফেরা করব, নিজে সুস্থ থাকবো, নিজে সাবধানে থাকবো, নিজের পরিবারকে সাবধানে রাখবো, নিজের আত্মীয় স্বজন বা সমাজকে বা পাড়া প্রতিবেশী প্রত্যেককে সাবধানে রাখার জন্য, সচেতন করার জন্য সচেষ্ট হব। এবং আমাদের মানবিক হাতটুকু থাকবে যারা প্রান্তিক মানুষ তাদের প্রতিও, যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের প্রতিও। কারণ এই দুর্দিনে সবচেয়ে কষ্টে এবং সবচেয়ে মানবেতর অবস্থায় হয়তো তারাই আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজিত জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের ৪১তম এই আবৃত্তি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।